আমি এখানে থাকবো, এখান থেকে আমাকে কেউ সরাইতে পারবে না। আব্বু কল দিছিল, আব্বু কল দেওয়ার পর বলতেছে যে তোর আর ফোন দেওয়া হবে না। আমাকে কল দেওয়া হয়েছিল, আম্মু বলতেছে তুই তাড়াতাড়ি বাসায় না, তোর বাসায় ঢুকতে দেবে। আমি বলছি যাচ্ছা, আমি বাসায় ঢুকবো না, আমি বাইরে থাকবো, রাত্রে আজকে বাইরে থাকবো, 2-3 দিন তুমি চেষ্টা করো না। যতদিন না বিজয় হইতেছে, আমার আজকে ভাইরা কোটার জন্য সুইসাইড করতেছে, আমার ভাইরা চাকরি পাইতেছে না, সুইসাইড করতেছে। কেন করতেছে? আজকে ভাইরা করতেছি, ভবিষ্যতে কি আমরা সুইসাইড করবো না? জেনারেশন জেড কাকে বলে? জেনারেশন জেড কেন এত বিপজ্জনক? জেনারেশন জেড হঠাৎ কেন এত ক্ষেপে উঠলো? বন্ধুরা, বর্তমানে জেনারেশন জেড নিয়ে অনেক কথা চলছে এবং অনেকে জানতে চেয়েছেন জেনারেশন জেড কি। ভাই ওই যে কালকে রাত্রে বাড়ি দিয়েছে, ভাই ভাই শুট করেন এটা ক্লিপ রে, এটা কেমন ভিডিও, এটা কেমন ভিডিও? ওরা কারা? ওরা কি আমাদের বন্ধু দেখাইছে? ওরা কি আমাদের বন্ধু দেখাইছে? সরকারের গোলাম, সরকারি গোলাম। পাঁচাটা মানে না চাটলে ইয়াটি পাঁচাটা সঙ্গী না তাহলে জঙ্গি। দেশ টাকার বাপের কেনা না, লাখো শহীদের রক্তের বিনিময়ে দেশ। এবং জেনারেশন জেড কেন এত বিপজ্জনক? আপনারা সম্প্রতি বাংলাদেশে দেখতে পেয়েছেন জেনারেশন জেড কতটা বিপজ্জনক। শেখ হাসিনার 15 বছরের রাজত্ব তারা 15 দিনেই শেষ করে দিয়েছে। তাদের এইরকম ভয়ঙ্কর রূপ এর আগে বাংলাদেশের মানুষ খুবই কম দেখেছে। মানুষ ভাবতেই পারেনি যে জেনারেশন জেড এভাবে জেগে উঠবে। 80s জেনারেশন, 90s জেনারেশন, আর এখন এসেছে জেনারেশন জেড, বা অনেকেই বলে থাকে জেন জেড। বেসিক্যালি জেনারেশন জেড বলতে তাদেরকে বোঝায় যারা 1997 সাল থেকে 2012 সালের মধ্যে জন্মগ্রহণ করেছে। তারা সোশ্যাল মিডিয়া আর ইন্টারনেট দিয়ে তাদের জীবন চালায়। তাদের কোনো ব্যারিয়ার নেই, তারা কোনো একটি দেশের সিটিজেন নয়, তারা হচ্ছে গ্লোবাল সিটিজেন। দেশের সীমানা তাদেরকে আটকায় না। আপনি টিভিতে যা খুশি দেখেন তাতে কোনোই লাভ নেই, কারণ জেনারেশন জেড টিভি দেখে না। এই কারণে তারা স্বাধীন এবং স্বশিক্ষিত। তাদের লার্নিং সোর্স তারা নিজেরাই। শেয়ারিং বেসিসে একজন আরেকজনের কাছ থেকে সবকিছু শিখে থাকে এবং পাশে থাকে। এই কারণে 10 মিনিটস স্কুলের মতো প্রতিষ্ঠান এতটা বেশি জনপ্রিয়। তারা তাদের মতোই কারো কাছ থেকে শিখতে চায় এবং খুবই দ্রুত সবকিছু শিখতে চাই। তারা মাত্র 10 মিনিটেই সবকিছু শিখতে চায়। এই যে দেশের আইটি সেক্টর নিয়ে আমরা এত বেশি বড়াই করি, এই সেক্টরের লাইফলাইন কারা? এই জেনারেশন জেডি হচ্ছে এই সেক্টরের লাইফলাইন। আমাদের দেশের শিক্ষা প্রতিষ্ঠানে কি এগুলো শেখানো হয় না? আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে এগুলো শেখানো হয় না। আমাদের শুধুমাত্র লাইন বাই লাইন মুখস্থ করানো হয়। আর খাতায় যে বেশি ঢেলে আসতে পারবে সেই হচ্ছে বুদ্ধিমান। যদি তাই হয় তাহলে এরা শিখলো কিভাবে? আসলে তারা নিজে নিজে শিখেছে। মাসে লক্ষ লক্ষ টাকা আয় করছে তাদের স্বশিক্ষা দিয়ে, যা অনেক পুরনো প্রজন্মের মানুষের কাছে একেবারে কল্পনাধীন। তাই এখনো আমরা প্রাগৈতিহাসিক শিক্ষা প্রতিষ্ঠানের গর্ব নিয়ে বড়াই করতে থাকি। স্বশিক্ষা এবং স্বনির্ভরতা, এই দুইটি জিনিসের কারণে জেনারেশন জেড এর আত্মমর্যাদা প্রচন্ড রকমের। আপনি জাস্ট তাদেরকে অপমান করতে পারেন না পূর্ববর্তী জেনারেশনের মতো। তাদেরকে আপনি চাইলে রাজাকার বলতে পারেন না। শেখ হাসিনা রাজাকার বলার কারণে তার কি অবস্থা হয়েছে তা আপনারা দেখতে পাচ্ছেন। আমরা কেন হল ছাড়বো? আমরা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের স্টুডেন্ট। সরকার এখানে নাক গলাইতেই পারে না। দে হ্যাভ নো রাইট। বাঘকে মাঠে নামাইয়েন না, শান্ত হিংস্র বাঘিনী বাঘকে মাঠে নামাইয়েন না। এগুলো তো যুবক। আমরা তো অযৌক্তিক কোনো দাবি নিয়ে এখানে আসিনি। আমরা বলি না কোটা বাতিল করেন, আমরা বলছি সংস্কার করেন। আমরা মেরে বের হবো, লাশ হয়ে বের হবো ওখান থেকে। আমরা লাশ হয়ে বের হবো ওখান থেকে। তারা 25 লাখ টাকা ঘুষ দিয়ে 15,000 টাকা বেতনের চাকরি করতে চায় না। তারা বাবা মায়ের কাছ থেকে 25 লক্ষ টাকা নিয়ে সেটি বছর শেষে কোটি টাকায় রূপান্তর করতে চায়। 90 দশকের কোনো মানুষকে রাস্তার পাশে খাবার বিক্রি করতে দেখেছেন? কিন্তু জেনারেশন জেডকে আপনি বেশিরভাগই দেখতে পাবেন এরা বসে থাকে না। 90 দশকের মানুষের মতো তারা কোনো কাজকে ছোট করে দেখে না। জেনারেশন জেড এর উল্লেখযোগ্য বৈশিষ্ট্যের মধ্যে সব থেকে সেরা বৈশিষ্ট্য হচ্ছে তারা একেবারে ডিরেক্ট। তারা যা চায় সরাসরি বলে দেয়। তারা যা করতে চায় সরাসরি করবে, কোনো রকম সময় নষ্ট করে না। ঘোরানো পেঁচানো ডিপ্লোমেসিতে তারা অনেক বিরক্ত হয়। এই কারণে শেখ হাসিনা তাদেরকে পেঁচাতে চেয়েছিল, পরে নিজেই পেঁচে পড়ে গিয়েছে। এবং যেহেতু তারা পৃথিবীর সবকিছুরই কম বেশি জ্ঞান রাখে তথা মিনিটে মিনিটে গুগল করে, তারা ভালো মতোই বোঝে কোনটা মূলা ঝুলানো আর কোনটা আন্তরিকতা। এদেরকে সহজে আপনি ভূগোল পড়াতে পারবেন না। এর একটি উদাহরণ দেওয়া যাক। ডক্টর মোহাম্মদ জাফর ইকবালের মতো মানুষকে পুরোপুরি মিশিয়ে দিতে তাদের একদিনও সময় লাগেনি। জাফর ইকবালের মতো এইরকম পতন বাংলাদেশের ইতিহাসে খুবই কম ঘটেছে। এর কারণ হচ্ছে জাফর ইকবাল ডিরেক্ট না, সে স্ট্রেট ফরওয়ার্ড কোনো কিছু করে না। তার ভুলকে ভুল এবং ঠিককে ঠিক বলার মতো সাহস ছিল না। সে সারা জীবন শুধু চেটে গিয়েছে।
করেছে, যার কারণে বুদ্ধিজীবী থেকে তার বুদ্ধি প্রতিবন্ধী হতে বেশি দেরি লাগেনি। জেনারেশন জেড এর ডিসিশন মেকিং খুবই ফাস্ট, একেবারে বুলেট ট্রেন। মনে করুন অফিসের বস তাকে পাত্তা দিচ্ছে না কিংবা তার চাহিদা মেটাচ্ছে না, এই অবস্থায় তারা ওই বসের থেকে তার উপরের বসের কাছে চলে যাবে এবং তার দাবি রাখবে। এটা করবে ইমেলের মাধ্যমে কিংবা লিঙ্কডইনের মাধ্যমে। এরপরেও না পোষালে সে চাকরি ছেড়ে দিবে। তারা ইউটিউব, নেটফ্লিক্স কিংবা ফেসবুকে ভিডিও দেখে 1.5x এর গতিতে, তারা স্বাভাবিকের থেকে বেশি গতিতে সবকিছু চায়। জেনারেশন জেড স্লো কোনো কিছুই পছন্দ করে না। মোটামুটি সকল বড় গবেষণায় দেখা গেছে যে অনলাইনে মাত্র 7 সেকেন্ড তাদের অ্যাটেনশন টাইম। মাত্র 7 সেকেন্ডের মধ্যে তাদের অ্যাটেনশন করতে পারলে ভিডিও দেখবে, আর নয়তো ভিডিও দেখবে না। এটা শুধু ভিডিওর ক্ষেত্রেই নয়, অনলাইনে যে কোনো জিনিসের ক্ষেত্রে। তো এই হচ্ছে জেনারেশন জেড। জেনারেশনের গ্যাপ অস্বীকার করা যায় না। আমাদের দাদাদের সাথে আমাদের বাবাদের মিলতো না, আমাদের বাবাদের চিন্তার সাথে আমাদের আবার মিল খায় না, আবার আমাদের চিন্তা ভাবনার সাথে আমাদের ছেলেদের মিলবে না, এটা স্বাভাবিক। তো জেনারেশন গ্যাপকে মেনে নিয়েই আমাদের সামনে এগোতে হবে। আশা করি জেনারেশন জেড সম্পর্কে জানতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে পারেন আর জেনারেশন জেড এর কাছে শেয়ার করতে পারেন। আশা করছি জেনারেশন জেড এর দৃষ্টি আকর্ষণ করতে পেরেছি। ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন আর এইভাবে দেশকে বাঁচাবেন।